ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। বেলা 11টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার, তার 5 বছর বয়সী মেয়ে রওজা এবং 3 বছরের মেয়ে নওরিন। স্থানীয়রা জানায়, প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তারা বিষপান করেছে তা নিশ্চিত করে জানা যায়নি। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ পানের পর মা আত্মহত্যা করেছেন। তাদের মৃত্যুর পরপরই শারমিন আক্তারের স্বামী আশরাফ এবং তার স্বজনেরা হাসপাতাল থেকে পালিয়ে যান। এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন, এই ঘটনার কারণ সম্পর্কে কি জানা গেছে? এবং যেহেতু তার স্বজনেরা এবং স্বামী পালিয়েছে, তাদের মধ্যে কাউকে আটক করা গেছে কিনা এখনো পর্যন্ত? যে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি, যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানেই আছি এখন। ঘাটুরা আমার এই সরকার বাড়ির এই গড়টি, যেখানে আশরাফ পরিবার মানে যে এবং তার দুই সন্তান যারা আত্মহত্যা করেছেন, তাদের এই গড়টি এখন তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং পুরো বাড়িতে কোনো লোকজন নেই। আশপাশে থেকে লোকজন আসছেন এখানে দেখার জন্য, বাড়ির পরিবেশ পরিস্থিতি দেখার জন্য আসছেন। কিন্তু এখানে আমি আসার পর অনেকের সঙ্গে কথা বলেছিলাম, কেউ আসলে এখানে মুখ খুলছেন না যে ঠিক কি কারণে এই ঘটনাটি ঘটেছে। এই বাড়ির আশেপাশে আরো বেশ কয়েকটি ঘর বাড়ি আছে, সেসব বাড়িগুলো নীরব নিস্তব্ধ। এখানে আসলে কেউ এই বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাবেদ রহিম। উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রংপুর ও রাজশাহী বিভাগে 5 জন করে 10 উপদেষ্টা না দেয়া হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। দুপুরে 12টার দিকে মডার্ন মোড়ে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এই সময় ঢাকা রংপুর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। দুপুর 2টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। জীবিত স্বামীকে গণ অভ্যুত্থানে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঢাকার আশুলিয়ায়। জীবিত আলামিনকে বেঁচে থাকার জবানবন্দি দিতে থানা থেকে পাঠানো হয়েছে আদালতে। মামলার বাদীকে গ্রেফতারের পর সঠিক তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আশুলিয়ার বাইপাইলে বিজয় মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে মারা যান কুলসুম বেগমের স্বামী আল আমিন। এ বিষয়ে 24 অক্টোবর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম। আসামি করা হয় শেখ হাসিনা সহ 130 জনকে। আদালতের নির্দেশে 8 নভেম্বর মামলাটি নথিভুক্ত করে আশুলিয়া থানা। বিষয়টি জানার পর গ্রামের বাড়ি সিলেটে থাকাকালীন দক্ষিণ সুরমা থানায় জিডি করেন আলামিন। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে পুলিশ। বুধবার সেই মামলায় আদালতে জবানবন্দি দিতে পাঠানো হয় আলামিনকে। আমার ওয়াইফ মামলা করছে ওনাদের নামে যে আমি মারা গেছি 5 তারিখের আন্দোলনে, এটা বললা সে মামলা করছে। এমনকি সে লোকজনের কাছ থেকে টাকা নিতেছে, যে টাকা দিতেছে ওর মামলা সে উঠাইয়া নিতেছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্যদের মধ্যে আছেন আশুলিয়ার আইকন পাবলিক স্কুলের পরিচালক রাজু আহমেদ সহ তার পরিবারের একাধিক সদস্য। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হয়েও আমাকে এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কোনো আন্দোলনের সাথে, রাজনৈতিক ইস্যুর সাথে আমি বা আমার পরিবার কেউই এগুলোর সাথে আমরা ছিলাম না। আইনজীবীরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের ও সাক্ষীদের জেল জরিমানার বিধান রয়েছে। তবে যথাযথ তদন্তের মাধ্যমে এ ধরনের মামলা থেকে রেহাই পেতে পারে সাধারণ মানুষ। শুধুই মামলার বাদী নয়, এমনকি এই মিথ্যা মামলায় যারা সাক্ষী দিবে তাদেরও জেল এবং জরিমানার বিধান রয়েছে। যারা এই মিথ্যা মামলা করছে তাদের কিন্তু আইনের আওতায় আসতে হবে। পুলিশ বলছে, স্বামী স্ত্রীর কলহের জেরে তারা আলাদা অবস্থান করছিলেন। তবে কারো দ্বারা প্রভাবিত হয়ে বাদী মামলাটি করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জীবিত স্বামীকে মৃত্যু দেখিয়ে তার বিরুদ্ধে যে মামলাটা করলো,
এর জন্য তার বিরুদ্ধে আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে আইনগত ব্যবস্থাগুলো আছে সেগুলো করব। জুলাই গণহত্যার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় অনেক নিরীহ মানুষকে আসামি করার অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, মৃত দেখিয়ে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এই মামলার ব্যাপারে আসলে বিস্তারিত কি জানতে পেরেছেন এবং কারো দ্বারা প্রভাবিত হয়ে মামলাটি করা হয়েছে কিনা পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে? দেখুন, আমরা সংবাদটিতে যেমনটি জানাচ্ছিলাম যে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে এক নারী আশুলিয়া থানাতে মামলা করেছে। তবে মামলাটি কিন্তু তিনি সরাসরি আশুলিয়া থানাতে করেনি, তিনি কিন্তু আদালতে করেছিলেন। আদালত কিন্তু এই মামলাটি আশুলিয়া থানাতে নথিভুক্ত করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই মামলাটি আশুলিয়া থানাতে কিন্তু নথিভুক্ত হয় এবং এই মামলা দায়েরের পর আমরা যতটুকু শুনতে পেরেছি বা অভিযোগ পেয়েছি, এই নারী যাদেরকে আসামি করেছে তাদের সাথে কিন্তু সে আসামিদের সাথে কিন্তু তিনি যোগাযোগ করে কিন্তু অর্থের কথা বলেছেন এবং সেই প্রাপ্ত অর্থের জন্য তিনি কিন্তু আদালতের মাধ্যমে তাদের নাম কেটে দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন। এরপরে কিন্তু বিষয়টি নজরে আসে এবং যারা আসামি হয়েছিলেন তারা কিন্তু এই নারীর যিনি স্বামী রয়েছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তারা কিন্তু সিলেটে কিন্তু এই নারীর স্বামীর সন্ধান পান। এরপরে কিন্তু বিষয়টি সামনে আসে এবং সেই নারীর যে স্বামী রয়েছেন যে যাকে মৃত দেখিয়ে তিনি মামলাটি করেছিলেন, তিনি কিন্তু স্থানীয় যে থানা রয়েছে সেই থানাতে গিয়ে কিন্তু তিনি যোগাযোগ করেন এবং সেখান থেকে কিন্তু আশুলিয়া থানাতে পাঠানো হয়েছে এবং আশুলিয়া থানা থেকে তাকে কিন্তু জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছেন যে নারী এই কাজটি করেছেন, তাকে তারা আটকের চেষ্টা চালাচ্ছেন এবং তার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া পুলিশ বলছেন যে এরকম বেশ একটি চক্র রয়েছে, এর আগেও কিন্তু নিরীহ মানুষকে আসামি করার জন্য চেষ্টা করেছে, ইতিপূর্বেও তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। শুধু এই মামলাটি যে মিথ্যা এমনটি নয়, আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু যে বিভিন্ন তথ্য পাচ্ছি যে বিভিন্ন মামলায় কিন্তু নিরীহ মানুষকে কিন্তু আসামি করা হচ্ছে, যাদের সাথে মানুষের পূর্ব শত্রুতা রয়েছে। এই সুযোগকে কাজে লাগে জুলাই গণহত্যার যে মামলাগুলো হচ্ছে, রাজনৈতিক মামলা বলা হচ্ছে বা হত্যা মামলা বলা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু কাজে লাগিয়ে অনেকেই কিন্তু নিরীহ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে একাধিক মামলায় কিন্তু ফাঁসিয়ে দিয়েছে। আদালত কিন্তু এই মামলাগুলোও নিচ্ছে, কখনো কিন্তু সরাসরি থানাকে এফআইআর ভুক্ত করতে বলছে, আবার কখনো পিবিআই বা সিআইডি যারা রয়েছে তাদেরকে তদন্তেরও নির্দেশ দিচ্ছে। সব মিলে যদি বলি যে আশুলিয়াতে যে সাভার এবং আশুলিয়াতে যে ৮৪টি মামলা হয়েছে, ৮৪ মামলার মধ্যে অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে বা বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে নানা সময় কিন্তু অভিযোগ পেয়ে আসছি। জি, আপনাকে ধন্যবাদ। রুবেল আহমেদ জানাচ্ছিলেন সাভার থেকে। শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা মামলায় লক্ষ্মীপুরের রামগতির পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রামগতি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রামগতির থানার ওসি কবির হোসেন জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাইদ পারভেজের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়া বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর সহ নাশকতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে ভারত অপপ্রচার চালাচ্ছে, যা বড় বিপদের কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনাকে দেশটি আশ্রয় দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের বর্তমান অর্জনকে নির্দিষ্ট কিছু ব্যক্তি নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। পাশাপাশি সংস্কার কাজ নিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি প্রধান হোতা, তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবির মারা গেছেন। ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর। বেগম রোজি কবির দীর্ঘদিন লিভারজনিত রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক। তার মরদেহ দাফনের জন্য নেওয়া হচ্ছে চট্টগ্রামে। বাদাসর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে হবে জানাজা। রোজি কবির বিএনপি নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদের মহিলা আসনের
সংসদ সদস্য ছিলেন। জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সহ দলের বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন তিনি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিট মামলা বিষয়ে হাইকোর্টে ব্রিফিং করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে সেখানে করে এবং জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম কোনো নির্বাচন যদি বাতিল করতে হয় সেটা পার্লামেন্ট করবে, এই আইন করেছিলেন। সেখানে আমরা দেখিয়েছি যে ওই আইনটাকেই ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। আর আমাদের এখানে তো এন্টার স্কিমটাই বাংলাদেশের জনগণকে ভোটের সেন্টার থেকে দূরে রাখার জন্য। সুতরাং এই স্কিম কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, দিস ল ইজ এ কালারেবল ল। এই স্কিম সাফার্স ফ্রম ম্যালিস ইন ল। আর পঞ্চদশ সংশোধনীর যে ধারাগুলো আমরা বলেছি এর সব কিছুই সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং সুপ্রিমেসি অব দি জুডিশিয়ারি, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, রুল অফ ল, ফান্ডামেন্টাল রাইটস সব কিছুকেই এইটা এফেক্ট করে। এই কারণে আমরা বলেছি এগুলো আইনের বইয়ে থাকা উচিত না। জাতির জনক প্রশ্নে বলেছি, এখানেও আমাদের বক্তব্য সুস্পষ্ট। আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। সংবিধানের প্রিএম্বলে বলা হচ্ছে উই দ্য পিপুল অফ বাংলাদেশ, আমরা সবাই স্বাধীন করেছি। এবং এই কথাটা 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশন বলেছেন যে উইনেস থেকে সরে এসে আমরা আইনেস এবং মায়োপিক থিওরিতে গেছি। এইটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত না এবং আমাদের দেশ, রাষ্ট্র, সমাজকে ধ্বংস করছে। 7A নিয়ে আমার এটা হলো 7 এটা করা হয়েছে এমন একটি স্কিমে, যেটা মাহমুদুল ইসলাম সাহেবের বইয়েও আছে, গণতন্ত্রকে সংকুচিত করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। এই কারণে যে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা, মানুষকে কণ্ঠরুদ্ধ করা, গণতান্ত্রিক সংগ্রামকে দূরে রাখা। এইটা বলার পর আমি বলেছি, আজ যে জনতা রাজপথ দখল করেছে, রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা, এটাই স্বাধীনতা, এটাই মানুষের অধিকার। এবং ওই জনগণ যে ডিক্টেট করবে, দেশ সেভাবেই চলবে। বিপ্লবের মাধ্যমে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, বিপ্লবের মাধ্যমে 90 সালের ইন্টারিম গভর্নমেন্ট করেছে, বিপ্লবের মাধ্যমেই 1971 সালের মুক্তিযুদ্ধ এনেছে। মুক্তিযুদ্ধ এনে 70 সালের নির্বাচনে যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্ট আমাদের একটি স্বাধীন সার্বভৌম সংবিধান দিয়েছে। এইটা আমরা ল দেখিয়েছি যে পার্লামেন্টের সভরেন্টি এখানে ভায়োলেট করে এবং যে এই জায়গাগুলো যে বাতিল করতে পারবে না বলেছেন, এটা মাহমুদুল ইসলাম সাহেবের বইয়ের রেফারেন্স দিয়ে, কেস রেফারেন্স দিয়ে বলেছি যে দিস নোশন ইজ নট এন্টারটেনেবল ইন ল। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে দুটি সার্ভিস ট্রলার সহ 6 জনকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। তিনি জানান, মঙ্গলবার সকাল 8টার দিকে টেকনাফের শাহপুরীর দ্বীপ থেকে বালু ও সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। নির্ধারিত সময় ট্রলার দুটি না পৌঁছানোয় খোঁজ নেওয়া শুরু হয়। পরে জানা যায় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে। এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত 5 নভেম্বর নাফ নদী নাইখুন্দিয়া এলাকা দিয়ে 20 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 2 দিন পরে বিজিবির কাছে তাদের ফেরত দেয়। অনুদানের টাকা ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে জুলাই আন্দোলনে আহতরা। এই বিষয়ে আরও জানাতে শেরে বাংলা নগর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, বিক্ষোভ সমাবেশ করছে জুলাই আন্দোলনে আহতরা, তাদের মূল দাবিগুলো আসলে কি কি? জানি যে আজকে দুপুর 12টা থেকেই কিন্তু তারা এই রাস্তায় আন্দোলন করছেন এবং সকালে যখন স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন তখন তার সাথেই তারা যখন তাদের সাথে কথা বলেছেন তখন স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন যে তারা এর আগেও তাদেরকে যে কথাগুলি বলেছেন তারা পরবর্তীতে এসেও কিন্তু সেই একই ধরনের কথা বলছেন, এমনটা অভিযোগ করছেন তারা। এবং সেই তারা যখন ভিতরে কাজ করতে চাচ্ছিলেন তখনই তাদেরকে আসলে এখান থেকে তারা বিতাড়িত করেছেন দাবি করছেন তারা। এবং যখন তাদের সাথে গোলযোগের সৃষ্টি হয় তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অন্য বাইরের দিক থেকে আসলে বের করে। তারা মূল অভিযোগটা যেটি রয়েছে সেটি হচ্ছে যখন তারা ভেতরে আসেন তখন তাদের ওই স্বাস্থ্য উপদেষ্টা যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলের একজন অফিসার কোনো একজন আহত শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছিলেন, এরকম অভিযোগ করছেন তারা যে সেই শিক্ষার্থী ধাক্কা দেওয়ার কারণে আসলে ভিতরে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়। এবং পরবর্তীতে তারা বলতে থাকেন যে তারা যেই জুলাই আগস্ট আন্দোলনে তারা যে শহীদ হয়েছেন, মানে যারা ভাইরা শহীদ হয়েছেন এবং যারা আহত রয়েছেন তাদেরকে জুলাই আগস্টের যেই স্মৃতির উপলক্ষে যেই টাকা তাদেরকে একটি অর্থ প্রদান করার কথা ছিল প্রধান উপদেষ্টার তরফ থেকে। সেটা আন্দোলনের যে সময় যারা আহত হয়েছিল এই আন্দোলনে যারা এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে তাদের অনেকেই আসলে সেই টাকা এখনো হাতে পাননি। এবং যারা এখানে বলা হচ্ছে যে এই পঙ্গু হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 60 থেকে 70 জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে গুটি কয়েকজন টাকা পেলেও অধিকাংশরাই তারা কিন্তু পাননি। এবং যারা এখনো টাকা পাননি তারাই কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই টাকা না পাওয়া তাদের যে সেবা শুশ্রূষা সেটিও ঠিকঠাক হচ্ছে না এবং এই না হওয়ার কারণে কিন্তু তাদের রাস্তায় আসতে হয়েছে। এবং এই দুপুর 12টা থেকে তাদের এই আন্দোলন যে চলছে সেই আন্দোলন কিন্তু রাত পর্যন্ত তারা চালিয়ে যাবেন এমনটি বলছেন। আর আরেকটি যদি বিষয় বলতে চাই যে তাদের যেই এখন পর্যন্ত যে দাবিগুলো সেই দাবিগুলোর ক্ষেত্রে যে এখন পর্যন্ত তাদের যে প্রধান পরীক্ষামূলক চালুর পরেই চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একের পর এক ঘটছে দুর্ঘটনা। একাধিক তীক্ষ্ণ বাঁক এবং চালকদের গতিসীমা না মানার কারণে গত 3 মাসে অন্তত 30টি দুর্ঘটনা ঘটেছে উড়াল সড়কে। দুর্ঘটনা রোধে স্পিড ক্যামেরা যুক্ত করা সহ বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছে বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। গত আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হয় বন্দরনগরীর একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে যান চলাচলের 3 মাসে দুর্ঘটনার অন্যতম স্পটে পরিণত হয়েছে 16 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে। ছোট বড় 30টির বেশি দুর্ঘটনায় 2 জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে। বেশিরভাগ দুর্ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেট কারে। বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রামের এই উড়াল সড়কের নকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল ধারণার সাথে সাংঘর্ষিক। সড়কের 21টি বাঁকের মধ্যে অন্তত 5টি স্থানে আছে তীক্ষ্ণ বাঁক। এসব স্থানে যানবাহনগুলোকে 45 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বাঁক নিতে হয়। গতিসীমা অমান্য করা এবং এসব বাঁকে গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ঘটছে দুর্ঘটনা। জিগজ্যাগ, ত্রুটিপূর্ণ স্পিড ব্রেকার এবং ভীষণের প্রবলেম, এই 3-4টা ইঞ্জিনিয়ারিং প্রবলেম এই ব্রিজগুলিতে আছে। এই প্রবলেমগুলির জন্য এটাকে দুর্ঘটনা প্রবণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন বলা যায়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে এক্সপ্রেসওয়েতে গতিসীমা 60 কিলোমিটার এবং সড়কের বাঁকে তা 40-এ নামানোর নির্দেশনা রয়েছে। তবে বেশিরভাগ চালক এই গতিসীমা না মানায় ঘটছে দুর্ঘটনা। গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা স্থাপন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন প্রধান প্রকৌশলী। আমরা বোর্ডকে বুঝিয়েছি এবং বোর্ডে এটা এগ্রি করেছে যে মোটরসাইকেল এবং সিএনজি ট্যাক্সি চলতে পারবে। আমরা 40 থেকে 60 কিলোমিটার স্পিড লিমিট আমরা এখানে ফিক্স করে দিচ্ছি
এবং এখানে স্পিড ক্যামেরা থাকবে, এখানে মনিটরিং ক্যামেরা থাকবে। নগরীর বহদ্দারহাট ও বাইজিদগামী ফ্লাইওভারের সাথে সংযুক্ত করা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটির নির্মাণে ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাভারে তুরাগ নদীর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা 2টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে সাভারের ভাকুরতার টোটালিয়া পাড়ায় অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় তিনি জানান, ভাকুরতার টোটালিয়া পাড়ায় নদীর জায়গা দখল করেও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে তাহা ব্রিক্স এবং ঢাকা ব্রিক্স ইট প্রস্তুত করে আসছিল। এর আগেও তাদের বেশ কয়েকবার সতর্ক করা হলেও তারা অবৈধভাবে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে ইটভাটা 2টির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে একটি ইটভাটাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে পলিথিনে মোড়ানো অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পূর্বাচল উপশহরের 5 নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকা থেকে খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে লেকের পাড়ে 3টি কালো পলিথিনের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে পলিথিনের বস্তাগুলো খুললে এক যুবকের খণ্ডিত মাথা, 2 হাত, বাম পা সহ 7টি অংশ দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2-3 দিন আগে হত্যার পর তার মরদেহের খণ্ডিত অংশগুলো পলিথিনে ভরে ফেলে যায় দুর্বৃত্তরা। 7টা অংশ এখানে পাওয়া গেছে। এখন পর্যন্ত আরো 2-1টা অংশ হয়তো আছে, এটা আমরা খোঁজাখুঁজি করতেছি। আর এখন পর্যন্ত এর পরিচয় শনাক্ত হয় নাই। পরিচয় শনাক্তের জন্য আমরা সিআইডি এবং পিবিআই সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে, তারা আসবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যদি আমরা এনআইডিটা পাই তাহলে শনাক্ত হবে। জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলায় সিআইডির করা তদন্ত প্রতিবেদনে বাদীপক্ষের নারাজি মঞ্জুর করেছে আদালত। দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তৌহিদ হাসান পিয়াস নারাজি মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলায় চলতি বছর 27 আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় সিআইডি। সেই প্রতিবেদনে এজাহারভুক্ত অনেক আসামি বাদ পড়ায় 10 সেপ্টেম্বর নারাজি দেয় বাদীপক্ষ। দুপুরে শুনানিতে সেই নারাজি মঞ্জুর করেন বিচারক। এছাড়াও মামলাটি তদন্তের দায়িত্ব র্যাব বা পিবিআই পেতে পারে জানিয়েছে মামলার বাদীপক্ষের আইনজীবী। এর আগে 2023 সালের রাতে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 76তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে পরিবারের পাশাপাশি ভক্ত, অনুরাগী এবং কবি লেখকেরা শ্রদ্ধা জানাতে ছুটে যান গাজীপুরের নুহাশপল্লীতে। নন্দিত ওই লেখকের স্মৃতি ধরে রাখতে শিগগিরই জাদুঘর নির্মাণের আশা স্ত্রী মেহের আফরোজ শাওনের। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ দীর্ঘ 4 দশকের সাহিত্য জীবনে উপহার দিয়েছেন সারা জাগানো অসংখ্য উপন্যাস। একাধারে নির্মাণ করেছেন নাটক ও সিনেমা। শ্রোতাদের ব্যাপক সাড়া পায় তার রচিত গানও। 1948 সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুরে জন্মগ্রহণ করেন নন্দিত এই কথাশিল্পী। নুহাশপল্লীতে তার কবর জিয়ারতে মঙ্গলবার দুপুরে 2 ছেলে নিনিত ও নিশাদ হুমায়ুনকে নিয়ে আসেন স্ত্রী মেহের আফরোজ শাওন। ছুটে যান ভক্ত ও শুভানুধ্যায়ীরাও। দোয়া মোনাজাতের পাশাপাশি করা হয় মোমবাতি প্রজ্বলন। ফুল হাতে শ্রদ্ধা জানান নাট্যজন ও লেখকেরা। হুমায়ুন আহমেদের সৃষ্টির বিভিন্ন চরিত্র এখনও উদ্বেলিত করে তরুণদের। তাই হলুদ পাঞ্জাবিতে, হিমু আর নীল শাড়িতে রূপা সেজে আসে পাঠকরা। সশরীরে তার জন্মদিন উদযাপন করার জন্য নুহাশপল্লীতে এসে আমাদের খুব স্মৃতিবিজড়িত কথাগুলো মনে পড়ে। স্যার আজকে 76তম জন্মদিন, তো স্যার নাই, আজকে 13 বছর চলে। স্যারকে অনেক স্মরণ করি। এখানে ভক্তরা আসছে, আর আজকে খুবই একটা অন্যরা মিস করছি। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, মানে বন্ধু বান্ধব আসছে, অনেক ভক্তরা আসছে। 21 পদক, বাংলা একাডেমি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা পাওয়া হুমায়ুন আহমেদের স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণ হবে জানান তার স্ত্রী অভিনেত্রী নির্মাতা মেহের আফরোজ শাওন। পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। এবং ওনার 2 ছেলের মধ্যে আমি যখন ওনার, এখন তো ওরা বড় হয়েছে অনেকখানি ছায়া যখন দেখি বেশ কিছু ক্ষেত্রে,
তখন আমি এই বিষয়টা খুব উপভোগ করি। 2012 সালের 19 জুলাই চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রে মারা যান হুমায়ুন আহমেদ। তার জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়াও ছিল নানা আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে মীর মোশাররফ হোসেনের 177তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে বালিয়াকান্দি উপজেলার পদমদি স্মৃতি কেন্দ্রে বাংলা একাডেমির আয়োজনে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মোশাররফ হোসেন সাহিত্য পরিষদ সহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়। 1847 সালের আজকের দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কালজয়ী এই সাহিত্যিক। জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিনের গ্রেফতার ও শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন হয়েছে। সকালে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনের সড়কেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সহ সভাপতি এবং স্থানীয়রা। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যু রুহুল আমিন কুয়াকাটার অনেক অসহায় মানুষের জমি দখল করে ভোগ করে আসছে। এসব জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। পাশাপাশি রুহুল আমিনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মহান বিজয় দিবস, সড়কের শৃঙ্খলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় সাভারের নবীনগরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিবহনের মালিক ও প্রতিনিধিরা। বক্তারা বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও সেনাবাহিনী একসাথে কাজ করছে। পরিবহন চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানান, একই সঙ্গে গাড়ির সঠিক কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানান। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।